হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ভিডিও। আজকে আমি এই ভিডিওর মধ্যে তোমাদেরকে আলোচনা করব যে বিএড ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা কবে নাগাদ হতে পারে। তোমরা বারে বারে প্রশ্ন করছো যে ম্যাম আমাদের পরীক্ষা কবে হবে। তো তোমাদের জানিয়ে রাখি, তোমাদের পরীক্ষা জুন মাসের 23 থেকে 25 তারিখের মধ্যে কিন্তু তোমাদের পরীক্ষার ডেট আসবে, সেটা তোমাদেরকে জানিয়ে রাখলাম। তোমরা এবার গিয়েনের মধ্যে এর আগেও কিন্তু বিএড এর আমি তোমাদের কোর্স 1 এর ফার্স্ট হাফের তোমাদের সাজেশন দিয়েছি। ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফের কিন্তু আমি তোমাদের সাজেশনটা আলোচনা করছি। তাহলে চলো ভিডিওটা শুরু করি। ভিডিওটা নিজের ফ্রেন্ড আর ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো। ভিডিওটা পছন্দ হলে লাইক করো। চ্যানেল নতুন থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিতে হবে, কারণ তোমাদের এই ভিডিওর মধ্যে কিন্তু এই এভারগ্রিনের মধ্যেই আমি ব্যাক টু ব্যাক প্রত্যেকটা কোর্সের ফার্স্ট সেমিস্টারের প্রত্যেকটা কোর্সেরই কিন্তু আমি তোমাদের ইম্পর্টেন্স গুলো আলোচনা করতে থাকবো, এবং এর মধ্যে কিন্তু তোমরা বিভিন্ন রকম চাকরি ভিডিওগুলো পেতে থাকো। তাহলে অবশ্যই কিন্তু বিএড এর পর তোমাদের একটা চাকরির জন্য আবেদন করতে হবে। তার জন্য কিন্তু এখন থেকে তোমাদের দেখতে হবে যে তোমাদের সুইটেবল চাকরিগুলো কি কি আছে, এবং চাকরির বিষয়ে কিন্তু তোমাদের সকল খুঁটিনাটি তথ্য কিন্তু একমাত্র তোমরা এভারগ্রিনে পাবে। তাহলে চলো ভিডিওটা শুরু করি। ফার্স্ট হাফের সাজেশনটা আমি তোমাদেরকে এর আগের ভিডিও গেছে সেখানে জানিয়ে দিয়েছিলাম। 2 মার্কসের সাজেশন, 5 মার্কসের সাজেশন অ্যান্ড 10 মার্কসের সাজেশন। তাও তোমাদেরকে যেহেতু অনস্ক্রিন শেয়ার করছি একটু জানিয়ে রাখি, তোমাদের আমি লাস্ট 22-এর যে পরীক্ষাটা হয়েছিল সেখান থেকে শুরু করেছি, ঠিক আছে? সবটাই কিন্তু তোমাদেরকে করতে হবে। সাজেশন মানে যদি ইয়ারটা ধরে নাও তাহলে কিন্তু তোমাদের করতে সুবিধা হবে। যেরকম ধরে নাও আমরা পরীক্ষা দিচ্ছি 2024-এ, কিন্তু যেহেতু আমাদের 23-এর আমরা মানে আমাদের ব্যাচ, তো আমাদের কাছে ইম্পর্টেন্টটা হচ্ছে 21, ঠিক আছে? তাই জন্যে কিন্তু তোমরা 22টাকে স্কিপ করতে পারো, কিন্তু 22-এর কয়েকটা কোয়েশ্চেন কিন্তু তোমরা দেখে নিতে পারো। হ্যাঁ, যেমনি কোহেলবার্গের নৈতিক বিকাশের স্তরগুলি, এইগুলো একটু দেখে যেতে পারো। দেখো আমি তোমাদেরকে এটাই বলবো যে তত্ত্বগুলো যেগুলো আমাদের পড়তে হবে, যেমনি ব্যক্তিত্বের পঞ্চ উপাদান তত্ত্বটি, এটা ব্যাক টু ব্যাক কিন্তু অনেকবার পরীক্ষায় চলে এসছে, ঠিক আছে? পঞ্চ উপাদান তত্ত্বটা কিন্তু ভালো করে পড়তে হবে, ঠিক আছে? তারপর কৈশোরের সমস্যা সমাধানে বিদ্যালয় ও শিক্ষকের ভূমিকা, এমন কয়েকটা কোয়েশ্চেন পড়ে রাখো যেগুলো যাতে আসলে তোমরা লিখতে পারো, ঠিক আছে? যেগুলো আসলে তোমরা লিখতে পারো এরকম কয়েকটা ধরনের কোয়েশ্চেন কিন্তু তোমাদেরকে পড়ে যেতে হবে। লাইক যেরকম বললাম, কৈশোরের সমস্যা সমাধানে বিদ্যালয়ের এবং শিক্ষকের ভূমিকা। একটা বাচ্চা যখন ভাবো তোমার 14, 15, 16, 17 এরকম বয়সে থাকে, তাদের তো মানসিকভাবে তাদের অনেক বিকাশ লাভ হয়, ঠিক আছে? তাদের অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয়, তাদের মধ্যে অনেক রকম হরমোনাল চেঞ্জেস হয়। তো এই রকম অবস্থায় বাচ্চাকে তুমি কিভাবে বোঝাবে, তার জন্য একটা স্কুলের টিচারের ভূমিকা কি, তারপর তোমার বাড়ির গার্জেনের ভূমিকা কি, সেটা কিন্তু খুব সেন্সিটিভ টাইম থাকে। এই সময়টা খুব কেয়ারফুলি বাচ্চাদেরকে হ্যান্ডেল করতে হয়। তাদের মধ্যে অনেক জিজ্ঞাসু, অনেক প্রশ্ন থাকে, তার কিন্তু প্রত্যেকটাকে অ্যান্সার দিতে হয়। ইগনোর করে গেলে হবে না, তাদের কিন্তু বুঝতে হবে কোনটা ঠিক কোনটা ভুল। এই জায়গায় পরিবার এবং বিদ্যালয়ের ভূমিকাটা ইম্পর্টেন্ট। তো অনেক সময় শুধুমাত্র বিদ্যালয়ের ভূমিকা পাবে, অনেক সময় পরিবারের ভূমিকা পাবে, কিন্তু এইগুলো পড়তে হবে, ঠিক আছে? যেমনি দেখো 10 মার্কসের কোয়েশ্চেনগুলোর দুটোর মধ্যে একটা করতে হয়, তো 10 মার্কসের কোয়েশ্চেনগুলোর মধ্যে একটা তো মানে এমন পাবে যাতে লিখতে পারবে। যেমনি দেখো শিশুর পরিচর্যার ক্ষেত্রে পরিবারের ভূমিকা, ঠিক আছে? এরিকসনের বর্ণিত ব্যক্তির মনোসামাজিক বিকাশের গুরুত্ব, এইরকম, ঠিক আছে? এইরকম টাইপের কিন্তু আমি আগের দিনও আলোচনা করে রেখেছিলাম। 21-এর কোয়েশ্চেনটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। 21-এর কোয়েশ্চেনটা যেমনি কোহেলবার্গের নৈতিক বিকাশের স্তরগুলো আলোচনা করো। ব্যক্তিগত বৈষ্ণবর ক্ষেত্রে সমাজ, কৃষ্টিমূলক পরিবেশ ভূমিকা। ব্যক্তির বৃদ্ধি ও বিকাশে পরিবারের ভূমিকা। বৃদ্ধি আলাদা, বিকাশ আলাদা, কিন্তু তো দুটোর কিন্তু ডেফিনেশন আলাদা হবে, এবং দুটো লিখতেও কিন্তু সেইভাবে হবে। ঝড়ঝঞ্ঝার স্তর বলতে কি বোঝো, ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, কৈশোর সময় যেই বয়সটা, যেটা আমি তোমাদের কিছুক্ষণ আগে আলোচনা করলাম, সেই সময়টা একটা স্টুডেন্টের বা একটা ছাত্রছাত্রীর যে বয়সটা থাকে, একটা বাচ্চার যে বয়সটা থাকে, সেটা নিয়ে কিন্তু আলোচনা করতে হবে, ঠিক আছে? তো আমি ফার্স্ট হাফ নিয়ে 19-এ চলে আসলাম। এখানে দেখো সেম আমি ওই কোয়েশ্চেনটা আমরা কমন পেলাম। কৈশোরের সমস্যা সমাধান বিদ্যালয় ও শিক্ষকের ভূমিকা ইজ ভেরি ইম্পর্টেন্ট হবে। পেঁয়াজের প্রস্তাবিত জ্ঞানমূলক বিকাশের স্তরগুলি কি কি, এটাও কিন্তু তোমরা পড়তে পারো। হ্যাঁ, আচ্ছা, তো তোমাদের সাথে আমি যেহেতু ফার্স্ট হাফটা আলোচনা করেছি, তাই জন্য ফার্স্ট হাফের ওই ভিডিওটা তোমরা দেখে নিও। সেখানে আমি একটু মানে বিশ্লেষণ করে বলে, যেমনি তোমার ব্যাবলিং কাকে বলে, ঠিক আছে? 2 মার্কসের কিন্তু প্রত্যেকটা কোয়েশ্চেনই পড়তে হবে। এখানে কিন্তু এমন কিছু নেই যে না এই ইয়ার পড়বো পরের ইয়ারটা পড়বো না, ওকে? এবার আমি তোমাদের সাথে কোর্স 1-এর সেকেন্ড হাফে চলে আসবো। আমি সেকেন্ড হাফে চলে আসছি। এখানে 2016-এর কোয়েশ্চেন আছে 2 মার্কসের। সৃজনশীলতা বলতে কি বোঝো, শিক্ষাক্ষেত্রে প্রক্ষোভের গুরুত্ব বিবৃত করো, মনোযোগ ও আগ্রহের সম্পর্কে ব্যাখ্যা করো, বুদ্ধাঙ্ক অর্থ কী, সৃজনশীলতা যে কোনো দুটি উপাদানের বিবরণ দাও, যেমনি ক্রিয়েটিভিটি
এর দুটো উপাদান তোমাদের লিখতে হবে। শিক্ষাক্ষেত্রে মনোভাবে দুটি গুরুত্ব আলোচনা করো। তোমাদের কয়েকটা জিনিস আমি যা বলে রাখি, দেখো অনেক শব্দ, অনেক ওয়ার্ডসের আমরা ইংলিশটা ভালো জানি, মানে যেহেতু ইংলিশটা আমাদের সচরাচর আমাদের আলোচনা হয়, কিন্তু বাংলা আমরা কিন্তু সেই রকমভাবে আলোচনা হয় না বলে আমাদের কাছে কিন্তু ওয়ার্ডটা অপরিচিত মনে হয়। এইরকমভাবে কিন্তু অনেক প্রশ্নই আমরা পরীক্ষা হলে অ্যাটেন্ড করি না, ঠিক আছে, যেহেতু আমাদের মনে হয় কোয়েশ্চেনটা আননোন। তো সেই ক্ষেত্রে তোমরা কি করবে, সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু সেই প্রশ্নটাকে ইংলিশে কনভার্ট করার চিন্তা করবে, ঠিক আছে, যে এটা ইংলিশে শব্দটা কি হতে পারে, তাহলে দেখবে কমন হয়ে যাবে তোমাদের কাছে প্রশ্ন। এটা তোমাদেরকে একটা টিপস দিয়ে রাখলাম, ঠিক আছে। এবং তোমরা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছ কোয়েশ্চেন সাজেশনটা পুরোটাই, যেমনি শিক্ষাক্ষেত্রে প্রয়োগ সহ মনোযোগ যে কোনো 5টি নির্ধারণ আলোচনা করো। শিক্ষাক্ষেত্রে মনোযোগ বাড়ানোর জন্য প্রয়োগ সহ তুমি যে কোনো 5টি নির্ধারণ কী কী হতে পারে। বাচ্চাদের পড়ার প্রতি ইন্টারেস্ট বাড়ানোর জন্য তোমাদের লাইভ যদি কিছু এক্সাম্পল দিতে পারো বাচ্চাদেরকে ক্লাসের মধ্যে, তারা কিন্তু দেখবে যে কোনো স্টুডেন্ট, হ্যাঁ, যেমনি আমি তোমাদেরকে এখন ভিডিওটার সাথে যদি লাইভ দেখাচ্ছি, মানে তোমাদের কিন্তু এটার প্রতি আরও বেশি তোমাদের আগ্রহটা চলে এসছে। তো যখনই তুমি কোনো পড়ানোর সাথে যখন বাচ্চাদেরকে তুমি সেটা যদি লাইভ দেখাও, বোঝাও, তাহলে দেখবে ইন্টারেস্টটা ক্লাসে চলে আসে। তো এরকমভাবে কিন্তু তোমাদেরকে একটু বুদ্ধি করে লিখতে হবে। বিএডের পরীক্ষার অ্যান্সারগুলো পুরোটাই কিন্তু পুরো বুদ্ধির ওপরে যায়। যেরকম তুমি যদি যেরকমভাবে যদি তুমি প্রেজেন্টেশন দেবে, যে না তুমি কোয়েশ্চেনটা বুঝে অ্যান্সার দিচ্ছ, সেটার ওপরেই কিন্তু মার্কস পাবে। ঐচ্ছিক ও অনিচ্ছিক মনোযোগের মধ্যে উদাহরণ পার্থক্য লেখো। ঐচ্ছিক মনোযোগ কোনটা, অনিচ্ছিক মনোযোগ কোনটা, সেটা কিন্তু তোমাকে লিখতে হবে। থার্স্টনের তত্ত্ব অনুযায়ী যে কোনো 5টি প্রাথমিক মনোযোগ শক্তির আলোচনা করো। মনোযোগ শক্তি বাড়ানোর জন্য থার্স্টনের যে উপাদানটা যে সেটা কিন্তু তোমার তত্ত্বটি আছে, সেটা কিন্তু তোমাদেরকে লিখতে হবে। 18তেও দেখো মনোযোগ, সৃজনশীলতা, এইগুলো কিন্তু তোমার কমন চলে আসবে, খালি ডিফারেন্স থাকবে এটাই যে সৃজনশীলতার উপাদান, সৃজনশীলতা কি, এরকম আসবে। তো তোমাদেরকে বেসিক কিন্তু পড়ে যেতেই হবে, ঠিক আছে। সৃজনশীল শিক্ষার্থীদের কিভাবে মনোযোগ বাড়াবেন, দেখো এটা কিন্তু কমন পাচ্ছি আমি। কমন যেগুলো পাচ্ছি তোমরা কিন্তু যখনই পড়বে, মানে এক একটা টপিক নিয়ে পড়বে, তখন দেখবে কমন কিন্তু তোমরা অনেক পেয়ে যাবে। যে এখন এখানে আছে বুদ্ধির প্রকৃতি আলোচনা করো, যে কোনো একটি ভাষাযুক্ত বুদ্ধির অভিজ্ঞতা বিস্তৃতভাবে আলোচনা করো। নেক্সট দেখো বুদ্ধাঙ্ক বলতে কি বোঝো, মনোযোগের পরিসর কি, যেরকম তোমাদের বললাম যে টপিকটা ওটা থাকবে, খালি তোমার একটু চেঞ্জ হবে। যেমন ইচ্ছা প্রণোদিত এবং ইচ্ছা নিরপেক্ষ মনোযোগের মধ্যে পার্থক্য। ওই তো ঐচ্ছিক অনৈচ্ছিক যেটা আমরা পড়লাম, আমরা কিন্তু কোয়েশ্চেন অনেকগুলো কমন পাচ্ছি, তোমরা কিন্তু কমনগুলো কিন্তু অবশ্যই পড়ে যাবে। হ্যাঁ, অর্জিত আগ্রহ কি, প্রবৃত্তির অর্থ কি, এগুলো পড়বে। তারপর কিভাবে শিখন প্রক্রিয়ার বহুমুখী বুদ্ধির তত্ত্ব শ্রেণীকক্ষে প্রয়োগ করা সম্ভব। ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট এই দুটো, মানে কিভাবে শিখন এবং শিখন মূর্ধন্য আর দন্তন্যর মধ্যে লেখার তফাৎ আছে, সেই ক্ষেত্রে কিন্তু তোমার প্রক্রিয়ার বহুমুখী বুদ্ধির তত্ত্ব শ্রেণীকক্ষে প্রয়োগ করা ইজ ইম্পর্টেন্ট। সৃজনশীল ব্যক্তি যে কোনো 5টি বৈশিষ্ট্য, আর তোমরা কিন্তু তত্ত্ব পড়তে পারো, যেমনি ম্যাসলোরের তত্ত্বে উল্লেখিত ও চাহিদাগুলি ব্যাখ্যা করে। এইগুলো একটু তত্ত্বগুলো পড়ে রাখলে কি কোয়েশ্চেনটা তোমরা একটু কমন পেয়ে যাওয়ার সম্ভাবনাটা থাকবে। 2021-এ আমি দেখতে পাচ্ছি প্রয়োগ ইচ্ছা প্রণীত একই কোয়েশ্চেনগুলো কিন্তু বারবারে কমন পাচ্ছি। মাঝে ইচ্ছা আর ঐচ্ছিক যে তোমার মনোযোগের যে পার্থক্য, সেটা ইম্পর্টেন্ট পেলাম। তারপর পেলাম শিক্ষাক্ষেত্রে প্রয়োগ সহ মনোযোগের যে কোনো 5টি উপাদান, এটা কমন পাচ্ছি আমরা, এটা তোমার পরীক্ষায় কমন পাবে। সৃজনশীল প্রতিপালনের যে কোনো 5টি উপাদান, এগুলো কমন পাচ্ছি 5 মার্কসের, যেগুলোর কথা বলছি। এবং 10 মার্কসের ক্ষেত্রে হচ্ছে শিক্ষাগত তাৎপর্য গার্ডানের বুদ্ধি তত্ত্বটি আলোচনা করো। এগুলো কিন্তু তোমাদের পড়তে হবে। বাচনিক ও অবাচনিক বুদ্ধির অভিজ্ঞতার মধ্যে পার্থক্যগুলো মানে তোমাদের কিন্তু অন্তত ডেফিনেশনটাও যদি পড়ো, সেটাও যদি লিখে রাখো, তাও কিন্তু তোমরা মার্কস পাবে, ঠিক আছে। শিক্ষাগত গুরুত্ব সহ থার্স্টনের বুদ্ধির তত্ত্বটি, থার্স্টন মানে যে কোনো একটা কিন্তু ম্যাসলার বা থার্স্টন এরকম কিন্তু তত্ত্বগুলো পড়ে যেও। আর ম্যাসলারটা বেশি ইম্পর্টেন্ট, যেহেতু ম্যাসলারটা তোমাদের 21-এ চলে এসছে, আর থার্স্টনটা যেটা আমি দেখলাম সেটা তোমাদের যেহেতু 22-এ এসছে, তো থার্স্টনের জায়গায় কিন্তু তোমাদের ম্যাসলারটাই বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। যেটা আমি দেখলাম তোমাদের এসছে 19-এ, 20-তে এসছে ম্যাসলার। তো ম্যাসলার থার্স্টন দুটোই পড়ে যেতে পারো, হ্যাঁ, কিন্তু তোমাদের 19-এ যেটা এসছে সেটা গার্ডনারের প্রদত্ত বহুবুদ্ধি তত্ত্ব আলোচনা করো, ঠিক আছে। তো এরকম একটু যদি তোমরা তত্ত্বগুলো পড়ে যেতে পারো, তাহলে একটু লিখতে পারবে 10 মার্কসের, মানে যেটা পড়ে গেলে কনফিডেন্স থাকলো, যখনই কোয়েশ্চেনটা কমন পেলে লিখে দিলে, ঠিক আছে। তো বুদ্ধি রিলেটেড কোয়েশ্চেন পড়তে হবে, বহুবুদ্ধি বা গার্ডনারের প্রদত্ত বহুবুদ্ধি আলোচনা করো, অথবা তোমার এখানে আছে দেখো বুদ্ধির প্রকৃতি আলোচনা করে, এরকম বুদ্ধি টাইপসের কোয়েশ্চেন পড়ে যেতে হবে, ঠিক আছে। পেশনার সংজ্ঞা দাও, তো এরকম একটু পড়ে যেতে হবে ফর 10 মার্কসের জন্য। তো আজকের এই ভিডিওর মধ্যে আমি কোর্স 1-এর ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফ কভার করে দিলাম। পরবর্তী ভিডিওতে আমি কোর্স 2 নিয়ে আসবো, ফার্স্ট হাফ আর সেকেন্ড হাফের সাজেশন নিয়ে আসবো। তো এই ভিডিওটা পছন্দ হলে একটা লাইক করো, চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও।
তাহলে তোমাদের কাছে আমি পুরো সাজেশনটাই পরীক্ষার আগে তুলে ধরবো। আশা করি তোমাদের এই কোয়েশ্চেনগুলো সাজেশন পেয়ে তোমাদের সাথে কোয়েশ্চেনগুলো আলোচনা করে তোমাদের সুবিধা হচ্ছে। কোনো অসুবিধা থাকলে অবশ্যই আমার প্রশ্ন করো আমাকে কমেন্টসের মধ্যে, আমি তার যথাযথ যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের কাছে অ্যান্সারটা দিয়ে দেবো। ঠিক আছে, পরীক্ষার প্রস্তুতি নাও। আশা করি তোমাদের সকলেরই ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা খুব ভালো হবে। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, বাই।